সুতরাং 18 দফা কর্মসূচিটা হচ্ছে সেই ধরনের কর্মসূচি যেটা আমাদেরকেও জনগণের সামনে জবাব দিতে বাধ্য করে। এখানে আমেরিকার যে নৌ প্রধান এলেন, আমেরিকার সাথে কি ঘুটুর মুটুর হচ্ছে জনগণ তো জানতে পারছে না। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ তারা এসেছিলেন আমাদের সাথে, আমাদের অফিসেই আলোচনা। আমরা সেদিন কিন্তু পরিষ্কার বলেছিলাম যে আপনারা যে পথে হাঁটছেন এই পথে শেখ হাসিনার পতন হবে না এবং ওই তত্ত্বাবধায়ক সরকারও হবে না। তারা মনেই করছেন যে ক্যাম্পাস যার দখলে থাকবে সেই রাষ্ট্র ক্ষমতা দখলে রাখবে। এই চিন্তা কিন্তু শেখ হাসিনাও করেছিলেন। আমার তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এখন বাঙালি এক হবে। এখন তো বাঙালির মধ্যে সালমান রহমান, এসালম আছে, বসুন্ধরা আছে, সিটি গ্রুপ আছে। সভাপতি জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম আলোচনা করছেন এবং সমাপনী বক্তব্য রাখছেন ফয়জুল হাকিম। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় মুক্তি কাউন্সিলের আমাদের আজকের এই আলোচনা সভা শেষ পর্যায়ে দীর্ঘক্ষণ ধরে আমরা আলোচকদের বক্তব্য শুনেছি এবং জনগণের সংগ্রামের যে পথ, জনগণের হাতে ক্ষমতা নেয়ার যে পথ, সেই পথটা যে গণ অভ্যুত্থান, সেটা জুলাই গণ অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আগে এই দেশে গত 16 বছরে 3টা নির্বাচন আপনারা জানেন, 2014, 2018, 2024। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনার জন্য শেখ হাসিনার সরকার গদিতে বসেছিল। যদিও এজন্য তাকে সংবিধান সংশোধন করতে হয়েছে। পঞ্চদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, সেটাকে বাতিল করে দিতে হয়েছে ক্ষমতাকে কক্ষিগত করার জন্য। এখন এই নির্বাচনের মাধ্যমে যে হাতে ক্ষমতা আসে, এটাই জনগণকে এদেশের শাসক শ্রেণী শিখিয়ে এসছে সবসময়। এই জুলাই অভ্যুত্থানের আগে আমাদের সঙ্গে জাতীয় মুক্তি কাউন্সিলের সঙ্গে সরকার বিরোধী আন্দোলনের জন্য এখানে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। সরাসরি না হলেও তারা অনানুষ্ঠানিকভাবে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছিলেন। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ তারা এসেছিলেন আমাদের সাথে, আমাদের অফিসেই আলোচনা। আমরা সেদিন কিন্তু পরিষ্কার বলেছিলাম যে আপনারা যে পথে হাঁটছেন এই পথে শেখ হাসিনার পতন হবে না এবং ওই তত্ত্বাবধায়ক সরকারও হবে না। জনগণের হাতে ক্ষমতা আনতে হলে এখানে একটা গণ অভ্যুত্থানের দরকার। কিন্তু আপনারা মুখে গণ অভ্যুত্থান বক্তৃতায় বলেন, কিন্তু গণ অভ্যুত্থানের জন্য যে সংগ্রাম, যেভাবে সংগঠন আন্দোলনের কর্মসূচি সাজাতে হয়, সেই দিকে আপনারা হাঁটছেন না। আপনারা বড় পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছেন যে কিভাবে শেখ হাসিনার সরকারের উপরে চাপ প্রয়োগ করে এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা যায়। আপনাদের স্মরণে আছে সর্বশেষ বিএনপির একটা সমাবেশ হয়েছিল 28 অক্টোবর এবং সেখানে হামলা হয়েছিল তাদের সমাবেশে। তো সেই সময়ও কিন্তু বিএনপির লোকজন নেতৃবৃন্দ সেটা প্রতিরোধ করার জন্য কোনো আহ্বান জানান নাই 2023 সালে। ফলে এই পরিস্থিতিগুলো আমরা নিজেরা এর মধ্যে ছিলাম, পর্যবেক্ষণ করছিলাম। তো আমাদের দিক দিয়ে এইটা একটা ধারণা ছিল না, এটা আমাদের একটা, আমরা বলবো যে আমরা ইতিহাস থেকে এই শিক্ষাটা নিয়েছিলাম যে গণ অভ্যুত্থানই হচ্ছে এখানে পথ। এটা আমরা 90-এর দশকে দেখেছি, সামরিক দাঙ্গা বিরোধী আন্দোলনের 80-র দশকে। এখন অভ্যুত্থানটা কখনো পরিকল্পিত হয় না, এটা একটু বলা দরকার। আপনি আগের থেকে বলতে পারবেন না যে গণ অভ্যুত্থান ঘটতে যাচ্ছে, এটা বলা যাবে না। কিন্তু অভ্যুত্থানের পরিস্থিতি আছে কিনা সমাজের গর্বে, সেই বিষয়টা এখানে আলোচনা গুরুত্বপূর্ণ। আজকে সময় কম, এই ব্যাপারে আমি এইটুকুই বলবো, আলোচনা কিছুটা করলেও, যে এই ব্যাপারে আমাদের প্রয়াত সভাপতি কমরেড বদরুদ্দীন ওমর, তিনি দীর্ঘদিন ধরে এর উপরে আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন যে 1972 সনে এখানে যে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, আমরা বলি 71-এর স্বাধীনতা সংগ্রাম, কিংবা আমরা বলি 71-এর জনযুদ্ধ, কিংবা আমরা বলি 71-এর মুক্তিযুদ্ধ। আপনারা চিন্তা করে দেখবেন, নতুন প্রজন্মের যারা, পুরনো যারা আছেন, যে আসলে 71 সনে কি ঘটেছিল।
71 সনে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সেই যুদ্ধের সময় আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, তাদের ভূমিকা কি ছিল, কমিউনিস্টদের কি ভূমিকা কি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সোভিয়েত ইউনিয়ন, পাকিস্তান রাষ্ট্র, ভারত রাষ্ট্র, কার কি ভূমিকা ছিল, এই ভূমিকাগুলো যদি আমরা বিশ্লেষণ করি এবং আমাদের জনগণের ভূমিকা যদি আমরা দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন যে ব্যাপকভাবে মানুষ মুক্তিযুদ্ধে যোগদানের জন্য, তরুণরা, কৃষকের সন্তানরা, সাধারণ মানুষ, তারা কিন্তু ছুটে গিয়েছিল সীমান্ত পেরিয়ে। দেশের ভেতরে যেমন তারা প্রতিরোধ করেছিল প্রথম পর্যায়ে, ইপিআর কি পুলিশ কি ছাত্র যুব জনতা, বাংলাদেশের ভিতরে থেকে যখন আওয়ামী লীগের লোকেরা পালিয়ে গিয়েছিল ভারতে, কিংবা শেখ মুজিবুর রহমান বাড়িতে বসে আত্মসমর্পণ করেছিলেন, সেই সময় কিন্তু দেশের ভিতরেই প্রতিরোধ গড়ে তুলেছিল সেনাবাহিনীর অফিসাররা, কিংবা সিপাহীরা, পুলিশের সদস্যরা, জনগণ এবং কমিউনিস্ট বিপ্লবীরা, তারাও অনেক অঞ্চলে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এই ইতিহাসের এই জায়গাটা কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কোন সরকার প্রকৃত ইতিহাস সামনে আসতে দেয়নি। কারণ এই ইতিহাস যদি আসে, তাহলে বাংলাদেশের শাসক শ্রেণীর যারা নেতা, তাদের অনেকের চেহারা সেখানে উন্মোচিত করবে, শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর ভূমিকা উন্মোচিত হয়ে যাবে। এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পর এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা আপনারা জানেন, যে এখানে নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, এখানে কিন্তু শোষণ বন্ধ হয়, বৈষম্য বন্ধ হয়। এখন বাংলাদেশ প্রতিষ্ঠার পর এখানকার সমাজে যে অবস্থা ছিল, সেই সমাজে কিন্তু যে নির্যাতন হতো, আগে পাকিস্তান আমলে যে নির্যাতন হতো, শোষণ হতো, বৈষম্য হতো, সেটাকে আমরা একটা ব্যাখ্যা দিতে পারতাম যে আমরা বাঙালি, পূর্ব বাংলার মানুষ, আমাদের উপরে জাতিগত নিপীড়ন হচ্ছে, এটা আমরা বলতে পারতাম পাকিস্তান আমলে। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমরা তো বেশিরভাগই বাঙালি, এই দেশ তো বাঙালিদের দেশ, শাসক জাতি বাঙালিরা, তাই তো? তাহলে শাসক জাতি যদি বাঙালি হয়, তাহলে সেই নির্যাতন কারা করছে? বাঙালি শোষকরা করছে, বাঙালি সম্পত্তি মালিকরা করছে, লুটেরারা করছে, দুর্নীতিবাদরা করছে। এই শাসক শ্রেণী বিরোধী যে দ্বন্দ্ব, বিরুদ্ধে যে দ্বন্দ্ব, সেই শ্রমজীবী জনগণের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে অবলম্বন করে কখনই বাংলাদেশের রাজনীতিকে সামনে আসতে দেওয়া হয়নি। শ্রমিক শ্রেণী যে শ্রেণীগতভাবে শোষণ হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আপনারা চিন্তা করে দেখেন, সাম্প্রতিক কালে এই যে ভবন ধসে হাজার হাজার শ্রমিক মারা গিয়েছে, সেই রানা প্লাজা, সেই তাজরিন আগুনের পুড়ে মোমের মতো গলে গেছে, জুরাইনে কবরস্থানে গিয়ে দেখবেন নাম নাই। গত 20 বছরে, সে 80 দশক থেকে এই পর্যন্ত যদি আমরা ধরি, গত 40 বছরে এই গার্মেন্টসে বা শিল্প কারখানায় আগুনে পুড়ে ভবন ধসে কত শ্রমিক মারা গিয়েছে। তাহলে বাংলাদেশের জনগণের যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে এই যে জনগণের হাতে যে ক্ষমতার যে পথ, সেই জনগণের মধ্যে তো একটা বিভক্তি হয়েছে, জনগণের সে ঐক্য নেই। আগে যেমন ছিল পাকিস্তান আমলে, জাগো জাগো বাঙালি জাগো, আমার তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এখন বাঙালি এক হয়। এখন তো বাঙালির মধ্যে সালমান রহমান, এসালম আছে, বসুন্ধরা আছে, সিটি গ্রুপ আছে। এই যে কদিন আগে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, তিনি বিভিন্ন বড় বড় গ্রুপকে নিয়ে তিনি বসলেন, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাগুলো কারা নেবেন, কারা চালাবেন, সেই দরবার বসলো এখানে। আমরা তো জিজ্ঞাসাই করতে পারি, এগুলো তো জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ, সামাজিক এটা সম্পত্তি, মালিকানা রয়েছে এখানে। সরকার কিভাবে, সরকার প্রধান এই ব্যবসায়ীদের ডেকে এটা করতে পারে? সুতরাং এই বিষয়গুলো যদি আমরা দেখি যে এটা করছেন উনি কোথায় থেকে, উনি নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে বসছেন, সরকার প্রধান হয়েছেন এবং রাষ্ট্রের ক্ষমতা তিনি চর্চা করছেন। তাহলে ক্ষমতার পথ কিন্তু একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে অতীতে বহু সরকার ক্ষমতা এসছে, ক্ষমতার চর্চাও তারা করছে। কিন্তু জনগণের ক্ষমতার চর্চার পথ হচ্ছে গণ আন্দোলন, গণসংগ্রাম, গণ অভ্যুত্থান। এবং এই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান করতে গেলে গণসংগঠন লাগবে, শ্রেণী সংগঠন লাগবে এবং আঞ্চলিক ভাবে লাগবে। ক্যাম্পাস গুলোতে কেন সংকট হচ্ছে? সজীব রায় যেটা বলছেন এটা ঠিকই, ব্যাপক সাধারণ ছাত্র সমাজের মধ্যে, ছাত্রদের ব্যাপারে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি কিংবা একটা বিরক্তি, ছাত্র সমাজকে একটা সন্ত্রাসী ভেবে চিন্তিত করা হচ্ছে। এটা যেমন সত্য, আর একটা সত্য হচ্ছে এই তারা মনেই করছেন যে ক্যাম্পাস যার দখলে থাকবে সেই রাষ্ট্র ক্ষমতা দখলে রাখবে। এই চিন্তা কিন্তু শেখ হাসিনাও করেছিলেন যে ক্যাম্পাস গুলো যদি ছাত্রলীগ দখলে রাখে
তাহলে আমার পতন ঘটবে না। কিন্তু জুলাই অভ্যুত্থানে আপনারা দেখেছেন যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যেতে হয়েছে ছাত্রলীগ, বুয়েট থেকে পালিয়ে যেতে হয়েছে, জাহাঙ্গীরনগর থেকে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং জনগণের ক্ষমতা কিন্তু পার্লামেন্টে না, বাইরে রয়েছে। সুতরাং আমরা সরকারকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো যে জনগণ কি বলছে সেটা শুনুন। জুলাই জাদুঘর যতই উদ্বোধন করুন, যতই সেটা দেখুন, তা থেকে শিক্ষা নিন যে আসল জনগণ যদি তার অধিকারের জন্য এগিয়ে আসে, তখন কিন্তু বন্দুক দিয়ে, কামান দিয়ে, হেলিকপ্টার দিয়ে সেটাকে ঠেকানো যায় না। আর যদি বলতে চান যে সবার আগে বাংলাদেশ, তা আমরা বলবো সবার আগে হচ্ছে দেশের শ্রমিক, কৃষক, যারা উৎপাদন করে। আজকে বাংলাদেশে যে কোটি কোটি শ্রমজীবী মানুষ বেকার, কর্মসংস্থানহীন, আমাদের যুবকেরা যারা আরব দেশে চাকরি করে, আপনারা জানেন হয়তো, পত্রিকাও আসে, প্রায় দিনই বিমানে তাদের লাশ আসে। 22 থেকে 30 বছরের মধ্যে বয়স, এত অল্প বয়সে কাজে গিয়ে তারা কেন মারা যায়? এমনকি তারা ক্ষতিপূরণও পায় না। এ নিয়ে সরকারের কোনো ভাবনা নাই। একটা অভিবাসী কি বলে, শ্রমিকদের একটা মন্ত্রণালয় আছে এখানে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তারা কি করে? আমরা তো এইসবের হিসাব চাই, প্রত্যেকটা মন্ত্রণালয়ের হিসাব চাই। আজকে আপনারা ক্ষমতায় এসছেন, আপনাদের একজন বিদ্যুৎ মন্ত্রী, তিনি বলছেন যে রাষ্ট্রীয় বিদ্যুৎ কি বলে পরিবহন ব্যবস্থা সেটা ব্যক্তিগত মালিকানা দেবে, ব্যক্তিগত খাতে চলে যাবে। কেন? যে ভারতের আদানি গ্রুপ খুব ভালো কাজ করছে, রিলায়েন্স খুব ভালো কাজ করছে। আমরা অবাক হয়ে যাই যে আদানি গ্রুপ এর কাছ থেকে হাসিনা যে চুক্তি করে অনেক বেশি দামে আমাদেরকে বিদ্যুৎ কিনতে হচ্ছে। যে চুক্তি বাতিল হওয়া দরকার, সেই আদানির প্রশংসা করছেন এই সরকারের বিদ্যুৎ মন্ত্রী। এ থেকে কি বোঝা যায়? আমাদের হাতে তো নগদ কোনো প্রমাণ নেই কে কার সেবা করছে, কিন্তু এইসব সিদ্ধান্ত থেকে, এইসব আলোচনা থেকে তো পরিষ্কার বোঝা যায়। যেমন ইউনূস সাহেবকে আমরা বুঝি যে তিনি পারস্পরিক বাণিজ্য চুক্তি করে গেছেন, এটা আমরা বুঝি যে তিনি আমেরিকার পা চেটে গেছেন। যে অনেকে লিখছেন পত্রিকায় যিনি রাষ্ট্রপতি হয়ে ফিরবেন, সে পথ নাই, সেই দিন নাই, অনেক দিক ফিরে গেছে। এখন কিন্তু সেই স্বাগতম হবে না এখানে। কারণ বাংলাদেশকে আমেরিকা কিংবা ভারত কিংবা চীন কারোই আমরা গোলাম হতে দেব না। আমাদের জনপদ হচ্ছে কৃষক শ্রমিকের সংগ্রামের জনপদ। ব্রিটিশ বিরোধী সংগ্রাম দেশের কৃষকরা করেছে, আমরা তার উত্তরাধিকার, আমরা তার পরে। তাই যদি হয়, এবং আমাদের 71-এর স্বাধীনতা সংগ্রাম রয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষার সংগ্রাম, এই জনপদের সাধারণ মানুষের তো একটা গণতান্ত্রিক সংগ্রাম রয়েছে। এই জনগণকে বিভক্ত করার জন্য নানা চক্রান্ত চলছে। আপনারা দেখছেন জুলাই অভ্যুত্থানের পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিভাবে দিল্লি এই বাংলাদেশে অরাজক পরিস্থিতির জন্য, হিন্দু মুসলমানের দাঙ্গার জন্য কি করে নাই ভারতের প্রচার মাধ্যম, এবং এখন পর্যন্ত তারা তৎপর রয়েছে। রংপুরকে বাংলাদেশ থেকে আলাদা করবে, প্রদেশ করে আলাদা করে নেবে। কি এক চৈতি না কি নাম অ্যাডভোকেট, এত বড় রাষ্ট্র বিরোধী কথা বলার পরেও সে ঘুরে বেড়াচ্ছে এখানে, তাই না? এই বিষয়গুলো আমাদের নাগরিকদের এটা চিন্তা করতে হবে। আর যে জিনিসটা আমরা বলতে চাই, আমাদের দিক দিয়ে আমাদের সংগঠন করতে হবে, আমাদের সদস্য করতে হবে, আমাদের 18 দফা কর্মসূচি আপনারা জানবেন, উপলব্ধি করবেন, এবং তার ভিত্তিতে নিজ নিজ এলাকায় সংগঠন করে তুলবেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কাজ করব ঠিকই, আসলে অভ্যুত্থানের নেতা হচ্ছে জনগণ, লাখ লাখ কোটি জনগণ। কোন সংগঠন যদি মনে করে যে আমরাই বিপ্লব করব, আমি লেনিনকে উদ্ধৃত করব, লেনিন বলেছেন না, আমরা থাকবো, কিন্তু আসল বিপ্লব হচ্ছে জনগণের। বিপ্লব তার কাছে উৎসব। আপনারা চিন্তা করে দেখেন কিভাবে মানুষ নেমেছিল। খালি ঢাকায় না তো, কুষ্টিয়ার কথা আমরা শুনেছিলাম, গ্রাম থেকে মানুষ চলে এসেছিল শহরে, সারা বাংলাদেশ। তো আমাদের সামনে থাকতে হবে কর্মসূচি, যে আগামী দিনের অভ্যুত্থানের পর কৃষক কি পাবে, ক্ষেত মজুর কি পাবে, শ্রমিক কি পাবে, লুটেরাদের সম্পত্তির কি হবে। এই এখানে আমাদের মিরন জিল্লার দেখা যাচ্ছে আলোচনা সভায় আমাদের পরিচ্ছন্নতা কর্মী বা সাফাই কর্মী ভাইরা আছে। সারা বাংলাদেশে এরকম লাখ লাখ সাফাই কর্মীরা রয়েছে। শত শত বছর যে জমিতে তারা বাস করে, তার বাসস্থানের অবস্থা নাই। কদিন আগে মিটফোর্ডে আমি একটা নিউজ দেখলাম যে তাদেরকে সে উচ্ছেদ করা হবে। কেন? তাহলে এই গরিবরা তো সংগঠনে আসতে হবে। তো সংগঠনে না আসে, ঐক্যবদ্ধ না হয়ে এই লড়াই তো আমরা করা যাবে না।
অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছনে, অমুক দাদা আমাদের মুক্তি এনে দেবে, অমুক ভাই আমাদের মুক্তি, তা না। এই লড়াই শ্রমিকের নিজের লড়াই, কৃষকের নিজের লড়াই, নিপীড়িত জাতির নিজের লড়াই। তারা যদি সংগঠিত হন, তারা যদি সিদ্ধান্ত নেন যে এই পরিবর্তন তারা করবেন, তখন এই পরিবর্তন অত্যন্ত দ্রুত হবে। আমাদের কাজ হচ্ছে সমাজ পরিবর্তনের যে চিন্তা ভাবনা, মতবাদ ব্যাখ্যা করার ক্ষমতা, সেটা শ্রমজীবী মানুষের কাছে নিয়ে যাওয়া, এবং এর মধ্য দিয়ে আমাদের নিজেদেরকেও একটা শক্তি হিসাবে, রাজনৈতিক অগ্রসর শক্তি হিসাবে বিকশিত করা। আজকে জুলাই গণ অভ্যুত্থানের এই আলোচনা সভায় আমরা এই অঙ্গীকারই নিতে চাই, এই দ্বিতীয় বার্ষিকীতে এসে, যেটা আমাদের প্রয়াত সভাপতি তিনি বলে গিয়েছিলেন, যে আমরা অনেক আলোচনা করতে পারি, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, কিন্তু আসল কাজ হচ্ছে আমাদের সংগঠন গড়ে তোলা। আমরা যাতে এখানে যারা আজকে এসেছি, যারা আমাদের মুক্তি কাউন্সিলের কর্মী, কিংবা আমাদের বাইরের যারা বন্ধুরা এসেছেন শুনছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে এইভাবে বাংলাদেশকে আমরা চলতে দেব না। জনগণ পুরনো কায়দায় শাসিত হতে আর রাজি নয়। আপনারা ভাবছেন যে জনগণ নিষ্ক্রিয়, জনগণ সব পর্যবেক্ষণ করছে, যে এই জাতীয় সংসদ হয়েছে, ভালো কথা, সেখানে কি আলোচনা হচ্ছে? তারা দেখছেন যে সেখানে এই পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। তারা দেখছেন এই যে 44টা মিল ব্যক্তি মালিকানা দিয়ে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে। বিদ্যুৎ খাত যে ব্যক্তিগত ব্যবস্থাপনায় দিয়ে দেওয়া হবে, তা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এখানে আমেরিকার যে নৌ প্রধান এলেন, আমেরিকার সাথে কি গুটুর মুটুর হচ্ছে জনগণ তো জানতে পারছে না, কিন্তু জনগণ দেখছেই না। সুতরাং জাতীয় সংসদে বসে ক্ষমতা চর্চা করতে গেলে জনগণের কথা শুনতে হবে, জনগণের প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা এই দেশকে বিদেশি শক্তির পদানত হতে দেখতে চাই না। আমরা এই দেশকে লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাদদের হাত থেকে মুক্ত করতে চাই। জনগণের কাছে জবাবদিহিতে বাধ্য একটা প্রশাসনিক ব্যবস্থা আমরা চাই, বিচার ব্যবস্থা আমরা চাই। জনগণের কাছে তাকে কৈফিয়ত দিতে হবে। সুতরাং 18 দফা কর্মসূচি হচ্ছে সেই ধরনের কর্মসূচি যেটা আমাদেরকেও জনগণের সামনে জবাব দিতে বাধ্য করে। আমরা যারা সংগঠন করি, আমাদেরকেও জবাব দিতে বাধ্য করে। আমরা তাই মনে করি যে সমাজ পরিবর্তনের লক্ষ্যে 18 দফা কর্মসূচির ভিত্তিতে জাতীয় মুক্তি কাউন্সিল যে দ্বিতীয় বার্ষিকীতে যে আহ্বান জানিয়েছে, যে 18 দফা কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হন, সেই হিসেবে আপনারা ঐক্যবদ্ধ হবেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হব। এবং জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষা থেকে, সবচেয়ে বড় শিক্ষা থেকে হচ্ছে জনগণের হাতে ক্ষমতার পথ হচ্ছে তার সংগঠন। সেই শ্রেণী সচেতন সংগঠন আমাদের তুলতে হবে। এই শ্রেণী সংগঠন, সচেতন সংগঠনই হচ্ছে আগামী দিনের বিপ্লবী সরকারের ভ্রূণ। মাতৃগর্ভে যেমন ভ্রূণ থাকে, শিশু জন্ম হয় মাতৃগর্ভে, ঠিক সমাজের গর্ভে এই ধরনের বিপ্লবী সংগঠন বিভিন্ন অঞ্চল ভিত্তিক, এটা শ্রেণী সচেতন ভাবে সেই সংগঠন গড়ে তোলা এবং সেখানে শ্রমজীবী মানুষকে নিয়ে আসা, রাজনৈতিক আন্দোলনে শ্রমিক কৃষকদেরকে নিয়ে আসা, এই তরুণ ছাত্রদেরকে আমাদের পেছনে রাখা, আমাদের পাশে রাখা। কেননা এই তরুণ ছাত্ররা হচ্ছে মধ্য শ্রেণীভুক্ত, এবং মধ্য শ্রেণীর পক্ষে এই সংগ্রামে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। ইতিহাস সেটা বলে বারংবার। সাম্রাজ্যবাদীরা বর্তমান দুনিয়ায় এই তরুণদেরকে টার্গেট করেছে এবং তরুণদেরকে তারা নানাভাবে ব্যবহার এখানে করছে। কারণ সাম্রাজ্যবাদ জানে কোন দেশে আজকে বিপ্লবের পরিস্থিতি রয়েছে। সুতরাং সেই বিপ্লবী পরিস্থিতিকে বিভ্রান্ত করার জন্য কিন্তু তারা নানা উদ্যোগ কিন্তু তারা নেয়। বাংলাদেশের ক্ষেত্রে যে তারা সেটা করে নাই, এটা ভাবার কোনো সুযোগ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে নির্বাচিত হয়েছেন, একজন বলেছেন এখানে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ডক্টর ইউনূসের সেই 1.5 বছরের কাজের দায় দায়িত্ব এনসিপি কে নিতে হবে। সেই ছাত্রদের দ্বারাই কিন্তু উনি তৈরি হয়েছিলেন। এই আমেরিকার সাথে চুক্তি, সেটারও দায় দায়িত্ব তাদেরই নিতে হবে। সুতরাং সেই সব দিক দিয়ে আমরা বলবো যে বাংলাদেশের তরুণদের মধ্যে সাম্রাজ্যবাদ যেভাবে অনুপ্রবেশের চেষ্টা করছে, মার্কিন সাম্রাজ্যবাদ, তার সেই অনুপ্রবেশের পথ নিশ্চয়ই আমরা ইতিমধ্যে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। সুতরাং সেই দিক আমাদের নজর রাখতে হবে। আর একটা হচ্ছে মিডিয়ার ক্ষেত্রে, এই যে বাংলাদেশের শাসক শ্রেণীর হাতে যে মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বলে, প্রিন্ট মিডিয়া বলে, বিশেষ করে এই টেলিভিশন চ্যানেল যেগুলো রয়েছে, এরা কিন্তু ফ্যাসিবাদের পক্ষে কাজ করছে। আপনারা দেখবেন, খেয়াল করে, আগামী দিনেও তারা এদেশের জনগণের বিরুদ্ধেই তারা কাজ করবে। তাদের যে পুঁজির স্বার্থের জন্যই তারা করবে, তাদের মালিকানার স্বার্থেই করবে, এবং শ্রেণী সংগ্রামকে তারা বিপদগামী করার চেষ্টা করবে। সেই সব দিকেও আমাদের সচেতন থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষা নিয়ে আমাদেরকে
জনগণের হাতে ক্ষমতার যে পথ, সেই পথ হচ্ছে সংগঠন, সংগ্রাম এবং গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে প্রবেশ করা। সেই চেষ্টা আমরা করব। জনগণের একটা ন্যায়সঙ্গত কর্মসূচি, জাতীয় মুক্তির যে কর্মসূচি, সেই 18 দফা কর্মসূচিকে ব্যাপক জনগণের মধ্যে নিয়ে যাওয়ার মধ্যে আমরা আমাদের শক্তি নিশ্চয়ই অর্জন করতে সক্ষম হব। সেই জন্য আমাদের অন্তর্ভুক্ত যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোতে শত শত হাজার হাজার লাখ লাখ সদস্য সংগ্রহ করার একটা অভিযান আমাদের চালাতে হবে। এই অভিযান আমরা যদি 1 বছরের মধ্যে করতে পারি, কয়েক লক্ষ সদস্য, আপনারা দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে জাতীয় মুক্তি কাউন্সিল আবির্ভূত হবে। এই জনগণের কাছে যাওয়ার এই পথ আমাদের নিশ্চয়ই অবলম্বন করতে হবে। মেহনতি মানুষের জয় হোক, দুনিয়ার মজদুর এক হোক, ইনকলাব জিন্দাবাদ। আমাদের আলোচনা আজকে এখানে আমরা সমাপ্ত করছি।